ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে স্বাগত। সঙ্গে আছে আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, টিভিএস পত্রিকার প্রিন্ট ভার্সনে যেটা একটা সংবাদ ছাপানো হয়েছে যে বাংলাদেশের বিনিয়োগ ব্যাংক আইসিবির কিন্তু একটা বড় ধরনের লোকসান করেছে। এই বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। তার কাছ থেকে আমরা একটু এই লোকসানের কারণটাকে একটু জানার চেষ্টা করব। রফিক, আপনাকে স্বাগত টিভিএস ইনসাইটে। একটু জানতে চাই, এই যে আপনি রিপোর্ট করেছেন যে 1213 কোটি টাকা লোকসান করেছে এই গত ফিনান্সিয়াল ইয়ারে, এটার মূল দাগে লোকসানগুলো কোথায় কোথায় করেছে? আপনাকে ধন্যবাদ। এই রিপোর্টের যে লোকসানটা হয়েছে এবং এই আইসিবির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ লোকসান। এর আগে আমরা দেখেছি যে কোয়ার্টারলি আইসিবি লোকসান করেছে, এবং আইসিবির লোকসানের ধরনটা যদি দেখেন, মার্কেট যদি ভালো থাকে আইসিবি ভালো প্রফিট করে, মার্কেট খারাপ থাকলে আইসিবি লোকসান করে। এর একটা মাত্র কারণ, যখন মার্কেট একটা মোমেন্টাম বা ঊর্ধ্বমুখী থাকে তখন শেয়ারের প্রাইস দাম বাড়ে, তার হাতে যে শেয়ারগুলো থাকে সেগুলোর প্রাইস বৃদ্ধি পায়। যখন বৃদ্ধি পায় তখন তার ক্যাপিটাল গেইনটা বেশি হয়, সে বিক্রি করে প্রফিট গেইন করে। কিন্তু আপনি দেখবেন যে গত বছরের জুলাই থেকে শুরু করে এই বছরের জুন পর্যন্ত, 30 জুন পর্যন্ত যদি দেখেন আপনি, তো দেখবেন যে মার্কেট খুব একটা ভালো যায় নাই। আমরা যদি ইন্ডেক্সের সিচুয়েশান ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইন্ডেক্স ডিএসইএক্স সেটা প্রায় 331 পয়েন্টের মতো ড্রপ করেছে। পাশাপাশি টোটাল সিকিউরিটিজ যে ভ্যালু, আমরা যেটাকে মার্কেট ক্যাপিটাল বলি, সেটা প্রায় 14 থেকে 15,000 কোটি টাকার ভ্যালুয়েশন হয়েছে। আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্ট ব্যাংক হিসাবে আইসিবি সবচেয়ে বড় ইনভেস্টর ক্যাপিটাল মার্কেটে, যার পোর্টফোলিও সাইজ প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা। এই টাকা তার নিজস্ব টাকা না, সে লোন করে নিয়ে এসে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করে, এবং তার কাজটাই হলো ক্যাপিটাল মার্কেটকে সাপোর্ট দেওয়া। এবং সেই সাপোর্ট দেওয়ার জন্য সে কখনো গভর্নমেন্টের কাছ থেকে সাপোর্ট নেয়, কখনো ব্যাংক থেকে লেন্ডিং টাকা নিয়ে এসে সে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে। আমরা দেখেছি যে প্রায় এই ইনভেস্টমেন্টের প্রায় 60 থেকে 70%ই ব্যাংক থেকে লেন্ডিং করা। এর মধ্যে গভর্নমেন্টের ফান্ড আছে, এছাড়া তার নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট থেকে ইনভেস্টরের কাছ থেকে ফান্ড নিয়ে তারপরে তাদের ফান্ডের মাধ্যমে টাকা নিয়ে তারা ইনভেস্টমেন্ট করে থাকে। তো এই যে বড় লোকসানটা হলো, এই লোকসানটার পিছনে আমরা আইসিবির কর্মকর্তা, টপ ম্যানেজমেন্ট, ওদের সাথে কথা বলে মোটা দিকে কয়েকটা কারণ খুঁজে পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ভলাটিলিটি। যেহেতু ক্যাপিটাল মার্কেট ভালো ছিল না, এই কাজে তাদের পোর্টফোলিওতে হিউজ পরিমাণ ইরোশন হয়েছে, এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হিসেবে যেটা আমরা জানতে পেরেছি যে হায়ার প্রফেশনিংটা তা করতে হয়েছে। আইসিবির প্রায় 920 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট আছে 10টা এনবিএফআই, 2টা ব্যাংকে। সেই টাকাগুলো ইনভেস্ট করা হয়েছে 14 থেকে 15 সালের দিক থেকে, এবং হলো ইন্টারেস্ট রেট 14 থেকে 16% ইন্টারেস্টে তারা ইনভেস্টমেন্ট করেছে। এবং সেই ইনভেস্টমেন্টগুলা সেটা করা হয়েছিল 1 বছর, 2 বছর বা 6 মাস বা 90 দিন, এরকম টেনিয়রের মধ্যে করা হয়েছিল। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে তারা টাকা সেভাবে পায় নাই, ইন্টারেস্টটা পেয়েছে, বারবার তারা রিনিউ করে সেখানে থেকে গেছে। এবং আপনি জানেন, যখন এই প্রতিষ্ঠানগুলো এনবিএফআইগুলো যখন দুর্বল হয়ে পড়ে, এই নানান স্ক্যামের কারণে যখন টাকা বের করে নিয়ে যাওয়া হয়, তখন আইসিবি কার্যত তার মূল টাকাটাই ফেরত পায় নাই। এবং এই টাকা ফেরত পাওয়ার জন্য তারা বাংলাদেশ ব্যাংকের কাছে দ্বারস্থ হয়েছে, প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেছে, কিন্তু কোনো জায়গা থেকেই শেষ পর্যন্ত তারা সুরাহা পায় নাই। আপনি জানেন যে এই যে 10টা ব্যাংকে যে ইনভেস্টমেন্ট আছে, এই 10টা ব্যাংকে ইনভেস্টমেন্টের মধ্যে বেশিরভাগই এখন যে আলোচনা চলছে যে এই এনবিএফআইগুলোকে মার্জার করে দেওয়া হবে। তো এই মার্জার করে দেওয়া হলে আলটিমেটলি ইনভেস্টররা একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। যদিও সরকারের পক্ষ থেকে যে ব্যাংকগুলো যেভাবে মার্জার করা হচ্ছে, মার্জারের কারণে আমানতকারীদের টাকা ফেরত পাবে এরকম একটা আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু এনবিএফআইগুলোর ক্ষেত্রে কী হবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেই জায়গা থেকে আইসিবি তার অডিটর বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করতে গিয়ে তাকে অডিটররা পরামর্শ দিয়েছে যে পুরো টাকাটা থেকে প্রভিশনিং করতে হবে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে 920 কোটি টাকার এগেইনস্টে প্রায় 550 থেকে 600 কোটি টাকার তাকে প্রভিশনিং করতে হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেটে নিয়মিত ট্রেড করার পাশাপাশি তার ব্রিজ ফাইন্যান্সিং বা প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের একটা উদ্যোগ আইসিবি ছিল, যেগুলোতে ধরেন যে কোনো কোম্পানি যদি পুঁজিবাজারে লিস্টেড হয়, তার একটা ইনভেস্টমেন্টের প্ল্যান আছে, কিছু টাকা হলে প্রজেক্টটা করতে পারে, তারপরে সে ক্যাপিটাল মার্কেটে লিস্টিং হবে। যখন লিস্টিং হবে আইসিবি তার
স্টেকটা বিক্রি করে বেরিয়ে যাবে, এরকম ফাইন্যান্সিংয়ের অংশ হিসেবে সিপাল নামে একটা কোম্পানি ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হয়েছে। সেখানে তাদের একটা বন্ড ছিল, কনভার্টিবল বন্ড, সেটা 2017 সালে আইসিবি 325 কোটি টাকা, মানে একজন সিঙ্গেল ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করেছে, 325 কোটি টাকায় তাদেরকে দেওয়া হয়েছে। এই বন্ডের মেয়াদ ছিল 5 বছর, ইন্টারেস্টের 20% কনভার্ট হওয়ার কথা, শেয়ারের কনভার্সন হয় নাই, টাকাও ফেরত পায় না, সেই জায়গাতেও তাকে বড় প্রভিশনিং করতে হয়েছে। এই করার কারণে আইসিবির বড় ধরনের একটা লোকসান হয়েছে। পাশাপাশি আরও একটা ইস্যু যেটা লোকসানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, সেটা হলো তাদের পোর্টফোলিওতে বড় ধরনের ইরোশনগুলো হয়েছে। আমরা যখন আইসিবির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি যে কেন এরকম হলো, তখন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো তাদের পোর্টফোলিওতে নেগেটিভের পরিমাণ অনেক বেশি। কারণ তাদের কিছু কিছু শেয়ার আছে যে 200 টাকা, 270, 280 টাকা করে শেয়ার কিনা, সেই শেয়ারের দামগুলো এখন 20 টাকা, 30 টাকা। তারা যদি এখান থেকে বিক্রি করে ফেলে তাহলে তাদের বড় ধরনের লোকসান হবে পোর্টফোলিও থেকে। তারা এখনও বিক্রি করে নাই, কিন্তু ওই আনরিয়ালাইজড লসের এগেনিস্টেও তাদেরকে কিছু প্রভিশন করতে হয়েছে। মূলত প্রভিশনিং বার্ডেন, ক্যাপিটাল মার্কেট খারাপ, এই সিচুয়েশনের কারণে আইসিবির বড় লোকসানটা হয়েছে। আমি একটু জানতে চাই, আপনি প্রথমে বলছেন যে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার একটা উদ্দেশ্য ছিল আইসিবি প্রতিষ্ঠার পেছনে, সেই সাথে আবার বলা হয়েছে যে এটা প্রফিটও করবে। এটা যেহেতু একটা ইনস্টিটিউশনাল বিনিয়োগ ব্যাংক, সো প্রফিটও করবে। সেই জায়গা থেকে আপনি আবার বলছেন যে তারা কিছু ব্যাংকেও কিছু টাকা রাখছে। পুঁজিবাজারকে সাপোর্ট দিতে যে নিজে মানে একদমই লোকসানের মুখে পড়া, সাথে আবার হচ্ছে এমন ব্যাংকগুলোতে তারা টাকাগুলো রেখেছে যে জায়গা থেকে টাকা পাচ্ছে না। এইটার কারণে কি ম্যানেজমেন্টের কাউকে বা এই পোর্টফোলিও ম্যানেজার কাউকে দায়ী করছে কিনা তারা? এখন পর্যন্ত ধরেন যখন এই টাকাগুলো ক্লাসিফাইড হয়ে যায়, তাদের ইনভেস্টমেন্ট যখন ক্লাসিফাইড হয়ে যায়, এই ক্লাসিফিকেশনটা হয়েছে প্রায় ধরেন আরও 3 থেকে 4 বছর আগে, যখন তারা রেগুলার পেমেন্টগুলো পাচ্ছিল না। মানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবারই তাদেরকে বলা হচ্ছিল একটু রিনিউ করেন। ইন্টারেস্টটা কেউ ফেরত দিয়েছে, ইন্টারেস্টটা সহ রেখে প্রিন্সিপাল হিসেবে ধরে নিয়ে পরে রিইনভেস্টমেন্ট হিসেবে দেখে তাদেরকে রিনিউ করেছে। একটা পর্যায়ে গিয়ে আইসিবি দেখেছে যে সে টাকাটা তার আলটিমেটলি ফেরত আসতেছে না, শুধু জমতেই আছে। তো ওই সময় ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে ইনভেস্টমেন্ট, আপনি জানেন যে আইসিবির যে ইনভেস্টমেন্টগুলো হয় এটা বোর্ড অনুমোদিত হয় তাদের, এবং পোর্টফোলিওতে ইনভেস্টমেন্টের যে ফান্ডগুলো যখন অন্য প্রতিষ্ঠানে ইনভেস্ট করে এটা একটা প্রসিডিউরের মধ্য দিয়ে হয়। পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি আছে, ওভারঅল বোর্ড আছে, সবগুলো প্রক্রিয়া ফলো করেই কিন্তু ইনভেস্টমেন্টগুলো করা হয়েছে। এখন পর্যন্ত স্পেসিফিক কাউকে দায়ী করে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। বাট মানে বর্তমান ম্যানেজমেন্ট যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তারা সাসপেক্ট করতেছে, তো অনিয়ম না হয়ে থাকলে কেন দুর্বল প্রতিষ্ঠানে কেন আমরা ইনভেস্টমেন্ট করব, সেই জায়গা থেকে তারা ভাবছে বা খতিয়ে দেখবে, এরকম একটা আশ্বাসের কথা আমরা শুনতে পাচ্ছি। আগের ফিনান্সিয়াল ইয়ারগুলোতে আমরা দেখেছি তারা লভ্যাংশ ঘোষণা করেছে, ইপিএস প্লাস ছিল, কিন্তু এইবার এসে হঠাৎ করে প্রভিশনিং কেন করলো? আগের বছরগুলোতে কেন প্রভিশনিং করে নাই? সেই জায়গায় কোনো নিয়ম নীতির ঘাটতি ছিল কিনা, আর কি কোনো ব্যত্যয় হয়েছে কিনা? নিয়ম নীতির ঘাটতির কথাটা আমরা গত বছর যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা দেখেছিলাম, যখন তার 9 মাসে প্রায় 300 কোটি টাকার মতো লোকসান ছিল আগের অর্থ বছরে। শেষ বছরে আমরা এসে দেখলাম যে মার্কেট ভালো ওই সময় ছিল না, কিন্তু আমরা মিরাকলি দেখছিলাম যে 32 কোটি টাকা প্রফিট তারা দেখিয়েছে। আমরা ওই সময় আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা প্রফিট কীভাবে করলেন? 9 মাসে যদি আপনার 300 কোটি টাকা লোকসান থাকে, 32 কোটি টাকা প্রফিট, মানে আপনি 3 মাসে 300 কোটি টাকার গেইন কীভাবে করলেন? তো ওই সময় আমাদেরকে তারা যেটা জানিয়েছিলেন সেটা হলো যে তারা প্রভিশনিংয়ের জায়গাটা একটু কম করেছিলেন, কারণ ওই সময় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কিছু ডেফারেল সুবিধা নিয়েছিলেন যে কিছু প্রজেক্টে প্রভিশনিং সঠিকভাবে করে নাই। এবং যদি বলি যে ওই এনবিএফআইতে তাদের যে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টটা তারা ফুললি প্রভিশনিং করে নাই। কিন্তু এখন যে বর্তমান ম্যানেজমেন্ট আছে তারা বলছে যে এই টাকাটা আমি ফেরত পাবো কি পাবো না সেটা তো আমার কোনো নিশ্চয়তা নেই, কাজে আমাকে ফুললি প্রভিশনিং করতে হবে। এবং তারা এই যে ফুললি প্রভিশনিং শখ এবং হিস্টোরিক যে লোকসান তারা জাস্ট অ্যাবজর্ব করে ফেলছে, এবং তাদের যে ধারণা আগামী বছর থেকে তাদেরকে প্রভিশনিংয়ের যে বার্ডেন, এই বার্ডেনটা বিয়ার করতে হবে না। কাজেই তারা নিয়মিত কার্যক্রম, মার্কেট যদি একটু মানে ভালো হয় সেক্ষেত্রে হলো নিয়মিত বাইসেলটা করতে পারলে তাদের অপারেটিং কস্ট বা তারা ভালো প্রফিটে থাকবে, তাদের এরকম ধারণা। আমি আপনার রিপোর্টে দেখছিলাম যে গত 9 মাসের যে হিসাব ছিল তাতে লস ছিল 279 কোটি টাকা। এই লাস্ট 3 মাসে প্রভিশনিং করে একটা হিউজ লস নিয়েছে। তারপর আবার দেখলাম যে এই সরকার আসার পর তারা একটা বড় ধরনের টাকা নিয়েছিল ইনভেস্ট করার জন্য, আবারও টাকা চাচ্ছে। এই বিষয়টা দিয়ে শেষ করতে চাই, যদি একটু বলার ডিটেইলস।
সরকার, আমি শুরুতেই বলছিলাম যে যেহেতু এটা পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার তৈরি করেছে, সরকারি প্রতিষ্ঠান, এটা দেখভালের দায়িত্ব কিন্তু সরকারেরই। সরকার যখন প্রয়োজনের টাকা ফাইন্যান্সিং ইনজেক্ট করে, যখন মনে হয় তখন করে না, কিন্তু এখন মানে তার যে ফাইন্যান্সিয়াল যে বার্ডেনটা তৈরি হয়েছে বা তার বিভিন্ন ব্যাংক থেকে যে প্রায় 9 থেকে 10,000 কোটি টাকার যে টিডিআর বলে তাদেরকে, টার্ম ডিপোজিট, সেই টাকাটা তারা অফসেট করতে চাচ্ছে। কারণ এখন ইন্টারেস্ট রেট আপনি জানেন যে বেশি। তারা আইসিবির পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো তাদের যে প্রায় 9 থেকে 10,000 কোটি টাকার লোন, সেই লোনের প্রতি মাসে তাদেরকে প্রায় 90 কোটি টাকা করে ইন্টারেস্ট বেয়ার করতে হয়। এখন ইন্টারেস্ট মার্কেট খারাপ, 90 কোটি টাকা করে তাকে ইন্টারেস্ট দিতে হয়, এই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি একটা বার্ডেনের মধ্যে থাকে। সেই জায়গাটাকে ইউজ করার জন্য তারা গভর্নমেন্টের কাছে আপিল করেছিলেন, দাবি জানিয়েছিলেন যে আমাদেরকে কিছু ফান্ড দেন, অন্তত আমরা লং টার্ম যে হাই কস্ট বরোয়িং আছে এটা আমরা অফসেট করে দেব। তো গভর্নমেন্ট একটা স্টেট গ্যারেন্টির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে 3,000 কোটি টাকা দিয়েছে। 3,000 কোটি টাকা থেকে 2,000 কোটি টাকা অলরেডি তারা ব্যাঙ্কগুলোকে পরিশোধ করে দিয়েছে। এখনও প্রায় 7 থেকে 8,000 কোটি টাকা তাদের টিডিআর রয়ে গেছে। তারা চাচ্ছে যে এই টাকাটাও তারা অফসেট করতে চায়। এই টাকাটা অফসেট করার জন্য তারা গভর্নমেন্টের কাছে 13,000 কোটি টাকার একটা ফান্ড লো কস্টে চেয়েছে সরকারের কাছ থেকে, যে এই টাকাটা পেলে তারা একদিকে যেমন টিডিআরটা পরিশোধ করে ফেলতে পারবে, আবার ক্যাপিটাল মার্কেটেও তাদের ফান্ড নতুন করে ইনজেকশন হবে, যেটা ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্সির ক্ষেত্রে ভূমিকা রাখবে। তো গভর্নমেন্ট এখন পর্যন্ত তাদেরকে আশ্বাস দেয় নাই কখন দিবে কি দিবে না। আর আপনি জানেন যে দেশের যে ইকোনমিক সিচুয়েশান, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের এমনিতে ফাইন্যান্সিয়াল স্টেন সিচুয়েশনের মধ্যে আছে, কাজে টাকা দিবে কিনা সেই জায়গাতে খুব অনিশ্চয়তার বিষয়টা আছে। তবে আইসিবির যে এই লোকসানের পরেও তাদের যে আশাবাদ, সেটা হলো যে তাদের যে হিউজ পোর্টফোলিও, আপনি আরেকটা ইনফরমেশন হয়তো জানেন যে আইসিবি কখনো লোকসানে শেয়ার বিক্রি করতে পারে না। তার যে একটা ম্যান্ডেটের মধ্যেই আছে যে সে কখনো লোকসানে শেয়ার বিক্রি করবে না। আবার মার্কেট যখন কোনো ডাউন ট্রেন্ডে থাকবে তখন সে শেয়ার বিক্রি করতে পারবে, এটা রেগুলেটরি একটা নির্দেশনার মধ্যেই আছে। নির্দেশনা না, এটা একটা রীতি হয়েছে। কোনটা রীতি না, একটা নির্দেশনার মধ্যেই আছে। তাদেরকে ডিরেকশনই ভাবে দেওয়া হয়েছে যে মার্কেট যদি কখনো ডাউন ট্রেন্ডে থাকে তারা বিক্রি করতে পারবে না। সেই ক্ষেত্রে আইসিবির একটা আমরা জানতে চেয়েছিলাম যে ধরেন কোনো একটা মার্কেট আপনারা বুঝতেছেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, আপনার একটা শেয়ারে প্রফিট আছে, আপনি যদি এখন বিক্রি না করেন লোকসানে চলে যাবেন, তা তখন আপনারা বিক্রি করেন না কেন? কিন্তু তারা ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্তের কারণে তারা সেই জিনিসটা পারে না। এই কারণে তাদের যে পোর্টফোলিওতে প্রায় 4 থেকে 5,000 কোটি টাকার যে ইরোশন, সেই ইরোশনের কারণেও তাও সে চাইলেও এখন শেয়ার বিক্রি করতে পারতেছে না। তবে মানে আইসিবির পক্ষ থেকে, তাদের বোর্ডের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি এরকম কোনো সিচুয়েশান তৈরি হয় যে আমি একটা ভালো প্রফিটে আছি বা কোনোটাতে আমি দীর্ঘদিন লোকসানের মধ্যে পড়ে আছি, বাট আমি যদি ওখান থেকে বেরিয়ে যাই নতুন করে আবার ঢুকি, তাহলে আমার একটা প্রফিট হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে তাদের বোর্ড থেকে তারা হলে বিক্রির একটা অনুমোদন নিজেরা করিয়ে নিয়েছে, সেটা এক্সিকিউশনে আগামী দিন থেকে তারা করবে। এবং এটা যদি তারা করে তাহলে তারা নতুন করে লোকসান হলো লোকসানটা অ্যাবজর্ব করে ফেললো, আবার রিইনভেস্টমেন্ট থেকে তারা একটা গেইন করার একটা সম্ভাবনা থাকবে বলে তারা মনে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম যে আসলে আইসিবি কেন লোকসান করেছে, যদিও আমাদের সহকর্মী বলছিলেন যে আসলে অন্য অন্য ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলো যে প্রক্রিয়ায় ইনভেস্ট করে আসলে আইসিবি সেই প্রক্রিয়ায় ইনভেস্ট করতে পারে না। সেই জন্য সরকারের কিছু নির্দেশনা বা বিএসইসির কিছু নির্দেশনা এই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। আর টিভিএস ইনসাইটের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।